রেলিভেন্ট কোয়েশ্চন হচ্ছে আপনারা হয়তো একটু করে করবেন, অ্যান্সার করে দিই যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে, যে পরিবেশ পরিষদ শিবিরকে নিষিদ্ধ করছিল। দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা। নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়া। এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ, সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারো আপনি হ্যাঁ বা না বলেন, এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না। বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে একজন কোনো ডিসিশন দিচ্ছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এখানে কোনো সিদ্ধান্ত দূরে কোথায়, যেমন আলাপই করতে। আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে প্রশ্ন কখন আসবে না। আচ্ছা ফরাদ ভাই, শুধু আমরা না, সব মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোডাক্টিভ স্টেপগুলো নেওয়া যাবে সেভাবে নিয়েছে। বেশি কিছু নতুন কিছু বলার মতো। সম্প্রতি হেলমেট ব্যবহারের একটা কথা আসছে, এটা কি সত্যি কিনা? শিবির হেলমেট পরিহিত অবস্থা ছিল ছাত্রলীগের। এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা ইয়ে হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ ক্রাইমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার, এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেব। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পারবে না, যে আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই। এটার উত্তর তো একটু আগে দিয়েছি, এটার সাথে যারা ছাত্র সংগঠনটা আছে তারা যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন, তারা কি সেটা মেনে নিচ্ছে কিনা, অথবা তাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব হবে কিনা ভবিষ্যতে, কি আলোচনা হয়েছে? আমরা আশা করব, আমরা যেটা সঙ্গে বিশ্বাস করি, ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো শিক্ষক একসাথে কাজ করি। একটু বলি, সেটা হচ্ছে যখন আমরা আত্মপ্রকাশ করলেন, আমরা ঢাকা ভার্সিটির অনেক সাথে কথা বলছিলাম, সাধারণ শিক্ষার্থী তারা আপনাদের এই প্রকাশ্যে আসার বিষয়টা অনেকটা অবাক হয়েছে। তারা বললেন যে যখনই মোফাজ্জলকে একটি হলে আজকে দেখে মারধর মারা হলো, তারপরে আপনাদের আত্মপ্রকাশ, এবং তখনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেড়ে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিয়ে একটা আলোচনা এসেছিল, দেশে চলবে কি চলবে না। তারপরে আপনাদের আত্মপ্রকাশ, এতে করে যারা সাধারণ শিক্ষার্থী বিগত বছরগুলোতে ছাত্রলীগ ক্যাম্পাসে দাবিয়ে বেরিয়েছে, আপনাদের সময়কার সময় মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের করা কতটা নিরাপদ থাকবে, কি মনে করা? আচ্ছা, এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করছেন, একটা কোয়েশ্চেন না। প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আবার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন? আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মন মানসিকতা, যে কিন্তু ফেসিবাদ গত 10-15 বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে, সেটা একটা আউটপুট। বারবার যেটা নেগেটিভ, যে ছাত্র রাজনীতি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্র রাজনীতি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো, ছাত্র রাজনীতি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায়, কেউ বিরোধিতা করতে পারবে না। এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন, সিট কে পাবে কে পাবে না এটা ডিফাইন করবে ফল প্রশাসন, এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না। কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে সমাজ আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়, সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি। এদিকে একটা প্রশ্ন আসছিল যে অনেক ছাত্র সংগঠনরা তখন মেইন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয়, প্রোগ্রামে যাওয়ার পরে একটা যে প্রোগ্রামে যেতে যেতে দুজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির, হওয়ার পরে তারা আবার অনেকদিন প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয়, এগুলো অ্যাক্টিভিজম করে, নেতার প্রোগ্রাম দিতে যায়, প্রোটোকল দেয়, দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা কমিটি ঘোষণা করে, আবারও কিছু প্রোগ্রাম করে। ঠিক আমার যে ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে, সেই কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রাম আছে। তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে, একই সাথে তারা সিভি আহ্বান করেছে, সিভি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে, এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে। টোটাল এই প্রসিডিউরে কোনো প্রসিডিউর আমি এঙ্গেজ ছিলাম না। এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না, এই কোশ্চেনগুলো একটা ছাত্রলীগের ব্যাপার, যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট বা থাকা সত্ত্বেও এই কোশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না। আমি যেটা বলেছি, পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে, এ ধরনের কোনো অ্যাক্টিভিটি আমি ছিলাম না। এরপরও একটা নাম নিয়ে কোশ্চেন করাটা এটা তো ছাত্রলীগের জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি ভাইরাল হয়েছে, এটা কি আপনার? জি, ছবি নিয়ে একটু আলাপ করি।
শুধু দুটি ছবি না, আরও অনেকগুলো ছবি আসবে, আমি বলে রাখি। আরও অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন। কেন? কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ত। সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম। যে কারণে ডিবেটিং ক্লাবের যত স্বতঃস্ফূর্ত আয়োজন, কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম, কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম, আমি পুরস্কার পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি। তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা পাশে দুজন ছাত্রলীগের নেতা বসা, একটা ইফতার প্রোগ্রাম। আমি নিজে সেই জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি এটার হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি তাকিব সিরাজি, সেই ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসেবে। আবার তানভীর হাসান সৈকত, তিনি দাওয়াত পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং ছাত্রলীগের তখন পোস্টেড। দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন। তখন ফুল ছবি দেখলে দেখবেন, ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টি। আবার একটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, সেটাও ডিবেটিং ক্লাবের। আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি, সেটাও ডিবেটিং ক্লাবের। যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটিটা হয়, কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন, ডিবেটিং ক্লাব, কুইজ সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে, সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এটা খুবই স্বাভাবিক। আপনি সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে। মানে আমার গ্রুপ ছবিতে, ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে, তাদেরকে জিজ্ঞেস করতেন এই ছবিটা কিসের, তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি জসীমউদ্দিন ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম, পক্ষ থেকে এটা সৌজন্য শিক্ষা ছিল। আশা করি নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, আমি এক লাইনে যদি উত্তর দিই। এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন, এখানে অন্যান্য সকল দলের, সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সমর্থন অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে। ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স, যে সক্ষমতা আছে তার সক্ষমতা এখানে এঙ্গেজ হয়েছে। কোনটা কার প্ল্যান, কীভাবে না হয়েছে, এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে, এটাই স্বাভাবিক। এবং আমরা এই স্পিডে থাকতে চাই। এখানে আমি কী করেছি, আমরা কী করছি, এই অ্যানালিসিস অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আর কি। তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পর্কিত ছিল তারা জানেন। আর পাশাপাশি বাকি সকল সংগঠন, এখানে বাম সংগঠনগুলো, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো, এদের সাথে তারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের, যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে, ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে, যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে, যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে, তারা কিন্তু দলীয় পরিচয় আসে নাই। সুতরাং এখানে দলীয় কোশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো সাথে যাবো না। জাতির সাথে এই যে মানে গণঅভ্যুত্থানের পরবর্তীতে নিজেদের আত্মপ্রকাশ করে কি জাতির সাথে প্রতারণা করা হয় কিনা, আর আপনাদের পুরো কমিটি আত্মপ্রকাশ করবেন কিনা? দেখেন, এটার সাথে আরও রেলেভেন্ট আমরা অনেকগুলো কোয়েশ্চেন আসবে। তিনি কেন গোপন ছিলেন, এটাও একটা প্রশ্ন একই সাথে। দুটো প্রশ্ন মানে স্বাভাবিক উত্তর হচ্ছে, দেখেন ছাত্র শিবির 2009 সাল থেকে 2009-এর পরবর্তী যে সময়, 9 থেকে 14 যে পিরিয়ডে ছাত্র শিবির, সে কিন্তু সারা দেশে ওপেনে কার্যক্রম করেছে। আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনে যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখন আমাদের অনেক শাখার সে সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থায় আছে, বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয়। আমাদের শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই যে ফেসিবাদ কায়েমের, আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোশ্চেনটা ভ্যালিড? নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই কোশ্চেনটা ভ্যালিড? আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রস ফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোটো ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি দুর্নীতি করে, এর সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না। দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বযুক্ত হত্যা করেছে, একটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকে হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে, তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবার নতুন করে জুলুম করা। আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন। আপনার এই আন্দোলনের সময় হামলা থেকে বাঁচার জন্য কিরকম কৌশল অবলম্বন? ভাই